প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি এখন সমাধান করব। আমি ইতিপূর্বে তোমাদের পাটিগণিতের অনেকগুলো অঙ্ক সমাধান করেছি। 2.এর দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো পর্যন্ত আমি সমাধান করে ফেলেছি। যারা তোমরা আমার দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো পর্যন্ত দেখোনি, মানে শুরু থেকে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত আমি কিন্তু তোমাদের সমাধান করে ফেলেছি। আমি আশা করি যদি তোমরা দেখো তাহলে সেই ভিডিওগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবা। আর যদি আমার এই ভিডিওগুলো দেখার পর তোমাদের কোনো প্রশ্ন থাকে আমার কাছে, তোমরা অবশ্যই নির্দ্বিধায় আমাকে প্রশ্নগুলো করতে পারবা। ঠিক আছে? আর তো আজকের যে পর্বটা আমি তোমাদেরকে বোঝাবো, এই পর্বটা যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে? তো চলো দেখি আমাদের আজকের অনুশীলনী 3.1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কী রয়েছে। ঠিক আছে? এই জায়গা থেকে একটু খেয়াল করো। খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। শুধুমাত্র একটু মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা দেখার পর যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে তোমরা বুঝোনি। আর যদি তোমরা বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে 1 নম্বরে আমাদেরকে কী বলা হয়েছে একটু খেয়াল করো। 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে নিচের বাক্য অংশগুলোর বিপরীত অর্থে লিখো। তাইলে আমাদেরকে নিচে কিছু বাক্য অংশ দিয়ে দিছে, তার বিপরীত অর্থে আমাদেরকে এগুলা লিখতে হবে। দেখো ক নাম্বারের দিকে যদি তুমি খেয়াল করো, এখানে বলছে ওজন বৃদ্ধি, মানে ওজন বেড়ে গেছে। তাহলে তার বিপরীত কী হবে? ওজন কমে গেছে। তাহলে বিপরীত শব্দটা হবে হচ্ছে ওজন হ্রাস। ঠিক আছে? ওজন হ্রাস বা কমে যাওয়া। তাহলে ওজন বৃদ্ধি, তার বিপরীত হবে ওজন হ্রাস বা কমে যাওয়া। তারপর দেখো খ নম্বরে বলা হয়েছে কি যে 30 কিলোমিটার উত্তর দিকে। তোমরা বলো তো উত্তরের বিপরীত কি? উত্তরের বিপরীত অবশ্যই দক্ষিণ। তাহলে এখানে বলছে 30 কিলোমিটার উত্তর দিকে, তো তোমরা লিখবা 30 কিলোমিটার দক্ষিণ দিকে। ঠিক আছে? বিপরীত হয়ে গেল। তারপরে দেখো গ নাম্বার দিয়ে খেয়াল করো, এখানে বলছে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে। তাহলে এখানে দেখো পূর্বের কথা বলছে। তাহলে পূর্বের এর বিপরীত কি? পূর্বে এর বিপরীত হচ্ছে পশ্চিম। তাহলে আমরা লিখব বাড়ি হতে 4 কিলোমিটার পশ্চিমে। ঠিক আছে? আমি অঙ্কগুলো নিচে তোমাদের জন্য সমাধান করে রেখেছি। তো আমি কিছু অঙ্ক এখানে দেখাই দিয়ে যাচ্ছি, নিচে যেয়ে তোমাদেরকে বাকি অংশগুলো দেখাবো। তো দেখো এখানে বলছে 7 নম্বরে যে 700 টাকা ক্ষতি। ঠিক আছে? তাহলে 700 টাকা ক্ষতি, ক্ষতি মানে কি? লস। তাহলে ক্ষতি এর বিপরীত হচ্ছে লাভ। তো আমরা লিখব 700 টাকা লাভ। ঠিক আছে? তারপর দেখো ও নম্বরে বলা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। তাহলে উপরের বিপরীত কি? উপরের বিপরীত হচ্ছে নিচে। তো আমরা লিখব সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। ঠিক আছে? তাহলে আমাদেরকে বলছে কি 1 নম্বরে নিচের বাক্য অংশগুলোর বিপরীত অর্থে লিখো। আমি কিন্তু বিপরীত অর্থে কিভাবে হবে সেটা এখনই তোমাদেরকে বলে দিয়েছি। তো আমি সরাসরি চলে যাই। আমি যে তোমাদের জন্য সমাধান করে রেখেছি সে অঙ্কগুলোতে আমি চলে যাই। তাহলে তোমরা A to Z বুঝতে পারবে। ঠিক আছে? তো এইজন্য আমি তোমাদের জন্য এটা কিন্তু নিচে সমাধান করে রেখেছি। দেখো এই জায়গাতে যদি তোমরা একটু খেয়াল করো, আমি যে কথাগুলো বলছিলাম এই কথাগুলো আমি ছক আকারে এখানে তোমাদেরকে লিখে দিয়েছি। দেখো ওজন বৃদ্ধি, তার বিপরীত হবে ওজন হ্রাস। তারপরে দেখো 30 কিলোমিটার উত্তর দিকে, তার বিপরীত হবে 30 কিলোমিটার দক্ষিণ দিকে। তারপরে দেখো এই জায়গাতে যে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে। তো আমরা এখানে লিখব 8 কিলোমিটার পূর্বে। তাহলে আমরা লিখব বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। যেহেতু এটার কি মানে পূর্বের বিপরীত হচ্ছে পশ্চিম। তারপর বলছে গ নম্বরে 700 টাকা ক্ষতি, আমরা লিখব 700 টাকা লাভ। তারপরে দেখো এখানে বলছে ও নম্বরে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, আমরা লিখব সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। অর্থাৎ বিপরীত কথাগুলো আমরা এখানে লিখে দিয়েছি। তারপর দেখো 2 নম্বরে আমাদেরকে কি প্রশ্ন করা হয়েছে। দেখো 2 নম্বর দিকে একটু খেয়াল করো। 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে নিচের বাক্য অংশগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো। একদম সহজ। এখানে বলছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপরের দিকে উঠে। তাহলে এখানে দেখো মনে করো এটা হচ্ছে একটা সমতল ভূমি, এটা হচ্ছে একটা সমতল ভূমি। এখান থেকে যদি একটা উড়োজাহাজ উপরের দিকে উঠে তাহলে সেটা হবে প্লাসের, আর যদি নিচের দিকে নামে তাহলে সেটা হবে মাইনাসের। তাহলে এখানে বলছে কি দেখো যে
একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার কি উপরের দিকে উঠছে, তাহলে আমরা লিখব +2000। ঠিক আছে, এই জন্য আমি লিখছি, দেখো সমাধানের দিকে খেয়াল করো। আমি লিখছি একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপরের দিকে উঠছে, অর্থাৎ 2000 প্লাস হবে। ঠিক আছে, যেহেতু আমি তোমাদেরকে এইমাত্র বললাম উপরের দিকে মানে হচ্ছে প্লাসের, তাহলে আমরা লিখছি দেখো +2000 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এই যে ব্যাখ্যাটা তোমরা তোমাদের মতো দিতে পারো, আমি আমার মতো ব্যাখ্যাটা লিখেছি, তোমরা তোমাদের মতো ব্যাখ্যাটা লিখতে পারো। ঠিক আছে, দেখো আমি আমার মতো ব্যাখ্যাটা কিভাবে লিখছি। আমি লিখছি যেহেতু উড়োজাহাজ সমতল ভূমি থেকে উপরে আকাশে উড়ে, সেহেতু সমতল ভূমি থেকে উপরের অংশকে ধনাত্মক ধরা হয়েছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে যেটা উপরের দিকে যাবে সেটা হচ্ছে প্লাসের, আর প্লাসের মানে হচ্ছে ধনাত্মক, আর যেটা নিচের দিকে আসবে সেটা হচ্ছে মাইনাসের, আর মাইনাসের মানে হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, তারপর বলছে সেহেতু সমতল ভূমি থেকে উপরের অংশে ধনাত্মক ধরা হয়েছে, তাই 2000 মিটার +2000 দ্বারা চিহ্নিত করা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, একদম সহজ কিন্তু এগুলা, জাস্ট তুমি বলে দিবা। তারপরে খ নাম্বারে আমাদেরকে কি বলছে দেখো, এই জায়গাতে খেয়াল করো, এখানে বলছে একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। দেখো এখানে গভীরের কথা বলছে, অতএব সমতল ভূমি থেকে নিচের দিকের কথা বলছে। সমতল ভূমি এটা গভীরে যেহেতু বলছে, তাহলে সেটা হচ্ছে নিচের দিকে বলছে, কিন্তু গভীরে মানে আমরা জানি গভীর মানে হচ্ছে নিচা, মানে ভিতর, অনেক ভিতরে। ঠিক আছে, তাহলে যেহেতু নিচের দিকে নামছে তাহলে সেটা অবশ্যই ঋণাত্মক হবে, অতএব মাইনাসের হবে। এখানে বলছে উত্তরটার দিকে খেয়াল করো, আমি সমাধান লিখছি একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, অর্থাৎ -800 মিটার, যেহেতু নিচের দিকে নামছে। ঠিক আছে, তো ব্যাখ্যাটা তোমরা তোমার মতো লিখতে পারো, আমি আমার মতো লিখছি। এখানে লিখছি যেহেতু ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরে চলাফেরা করে, সেহেতু সমুদ্রপৃষ্ঠের গভীরে ঋণাত্মক ধরা হয়েছে, তাই 800 মিটার -800 দ্বারা চিহ্নিত করা হয়েছে। যদি তোমরা মনে করো ব্যাখ্যাটা তোমরা দিবা না, জাস্ট সমাধানের কথাটা দিবা, তাও কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে গ নাম্বারে কি বলছে একটু খেয়াল করো। গ নাম্বার আমাদেরকে বলা হয়েছে 200 টাকা ব্যাংকে জমা রাখা। তাহলে জমা রাখা মানে কি, তুমি মনে করো তোমার একটা ঘরে ছোট্ট একটা ব্যাংক আছে, এটা আমরা ছোটোকালে মাটির ব্যাংক নিয়ে কিন্তু টাকা ওই জায়গাতে মানে রাখতাম আর কি। এইভাবে মনে করো তুমি ওই ব্যাংক বাদ দিয়ে তোমার নিজের ব্যাংক, যেটা তুমি মাটির যে ব্যাংক বা প্লাস্টিকের যে ব্যাংক, সেখানে যদি তুমি 200 টাকা রাখো, তাহলে সেটা কি হলো, জমা থাকলো তোমার। এটা কিন্তু দিন দিন তুমি প্রতিদিন 1 টাকা 2 টাকা করে রাখবা, এটা কিন্তু বাড়তে থাকবে। তাহলে এটা কি হলো, এটা জমা রাখলা তুমি। তাহলে যেহেতু ব্যাংকে টাকাটা জমা রাখা হলো, তাহলে অবশ্যই সেটা প্লাসের। ঠিক আছে, এই জন্য আমরা লিখছি সমাধানের দিকে খেয়াল করে আমি লিখছি 200 টাকা ব্যাংকে জমা রাখা, অর্থাৎ +200, কারণ এটা কিন্তু তুমি জমা রেখেছো। ঠিক আছে, তো ব্যাখ্যাটা তোমরা চাইলে দিতে পারো। এখানে লিখছে ব্যাংকে জমা রাখা অর্থাৎ সঞ্চয়ে রাখা। ঠিক আছে, আর সঞ্চয় হলো ধনাত্মক। ঠিক আছে, তারপর দেখো গ নাম্বারের মধ্যে বলছে কি 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। দেখো এবার তুমি ঋণ নিয়েছো, তাহলে ঋণ যখন নিবা, প্রথমটাই কিন্তু তুমি রেখেছিলা, তাই না? তুমি ব্যাংকে 200 টাকা রেখেছিলা, তাই প্লাসের হয়েছে। এখন কিন্তু তুমি ঋণ নিয়েছো, অতএব তুমি ঋণই হয়ে গেছো। যখন ঋণ নিবা তখন সেটা হবে মানে ঋণাত্মক, অতএব মাইনাসের হবে। তাহলে তুমি কত 700 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছো, তাহলে -700 হবে। ঠিক আছে, তাহলে এই কথাটা কিন্তু আমি এখানে লিখছি, দেখো 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়ায়, অর্থাৎ -17 টাকা, 700 টাকা। ব্যাখ্যাটা তোমরা তোমাদের মতো দিতে পারো, আমি আমার মতো দিয়ে দিয়েছি। দেখো এখানে ব্যাখ্যা দিয়ে খেয়াল করো, আমি লিখছি ঋণ অর্থাৎ নিজের সঞ্চয় থেকে পরবর্তীতে তা পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে টাকার পরিমাণ কমবে, তাই ঋণাত্মক হবে। ঠিক আছে, তো এবার দেখো এখানে এই জায়গাতে লিখছি আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা লিখছি, পরীক্ষার খাতায় ব্যাখ্যা লেখার প্রয়োজন নেই। যদি তোমরা মনে করো লিখবা, কিন্তু লিখতে পারো, তবে এটা লেখার দরকার হবে না, যেটা আমি উপরে তোমাদেরকে বলে এসেছি। এখন বিশেষ দ্রষ্টব্য দিয়েও আমি তোমাদেরকে ব্যাপারটা এখানে বুঝিয়ে দিয়েছি। এবার 3 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখব। 3 নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো পারবা। দেখো 3 নম্বরের অঙ্কগুলো করতে গেলে কিছু নিয়ম তোমাদের জানতে হবে। এই নিয়মগুলো আমি এখানে দিয়ে দিয়েছি,
তোমরা কিন্তু এই নিয়মগুলো সুন্দর করে পড়ে নিবা। দেখো নিচে এখানে কি বলছে 3 নম্বরের দিকে খেয়াল করো। এখানে বলছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। এবার সংখ্যা রেখাটা কি সেটাই আমি তোমাদেরকে আগে বুঝাবো। তো আমি চলে যাই সেই অঙ্কর মধ্যে, তাহলেই তোমরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারবা। দেখো তো 3 নম্বরে আমরা প্রথম অঙ্কগুলোতে চলে যাই, যেহেতু তোমাদের অঙ্কগুলো দিয়ে দিছে। দেখো এই জায়গাতে ক নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। সংখ্যা রেখায় প্রকাশ করতে বলছে আমাদেরকে, তাই না? তো দেখো আমি কিন্তু এখানে একটা দাগ দিয়ে, দেখো এই জায়গাতে আমি তোমাদেরকে একটু এখানে আঁইকা দেখাই। আমি মনে করো একটা দাগ দিলাম সোজা করে, ঠিক আছে? দাগটা কিন্তু আমি এখানে দিয়েছি, তোমরা দেখতেছো এই দাগটা আমি দিয়েছি। এই যে আমি একটা দাগ দিলাম, ঠিক আছে? তো আমি একটা সংখ্যা রেখা এখানে মনে করো এটা একটা সংখ্যা রেখা, ঠিক আছে? এবার আমি ঠিক মাঝামাঝিতে একটা শূন্য নিব, মনে করো একটা শূন্য নিব। এবার নেওয়ার পর দেখো, সবসময় আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা ঋণাত্মক এবং ধনাত্মক ব্যবহার করতে হবে। ঋণাত্মক মানে কি, অবশ্যই প্লাসের যে চিহ্নটা সেটা হচ্ছে, মানে প্লাসের যদি হয়, যদি সংখ্যাটা প্লাসের হয় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক, যদি সংখ্যাটা মাইনাসের হয় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে? তো আমাদেরকে এখানে বলা হয়েছে ক নাম্বার দিকে খেয়াল করো, +5। তাহলে +5, তো আমি মনে করো এখানে কয়টা দাগ দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, এটাকে আমি একটু বড় করে দেই। তো এখানে দিলাম আমি মনে করো 1টা 2টা 3টা 4টা, তুমি আরও দিতে পারো, যাই হোক আমি আর দিলাম না। তো এখানে দেখো আমি লিখবো 1 2 3 4 5, এগুলো কিন্তু সবগুলো প্লাসের। অতএব এই জায়গায় উপরের দিকে খেয়াল করে আমি তোমাদেরকে উপরে এটা লিখে দিয়েছি, ঠিক আছে? এই জায়গাতে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে, আমি উপরে লিখে দিয়েছি। দেখো এই যে ডান দিকে, শূন্য থেকে ডান দিকে যেগুলো গেছে, শূন্য থেকে ডান দিকে যেগুলো গেছে এগুলো কিন্তু প্লাসের। দেখো +1 +2 +3 +4 +5, তুমি আরও দিতে পারো সামনে চাইলে, +6 +7 +8 তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো শূন্য থেকে বাম দিকে যেগুলো গেছে সেগুলো হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ মাইনাসের। আমরা রাখছি -1 -2, অতএব এটা হচ্ছে ঋণাত্মক। তো যেহেতু আমাদের কোনো ঋণাত্মক এখানে মান নেই, আমরা চাইলে এখানে এই জায়গাতে এই -1 -2 না দিলেও কিন্তু আমাদের 0 দিয়ে, 0 থেকে আমরা প্লাসের দিকে যদি চলে যাই সংখ্যাগুলো, তাও কিন্তু আমাদের হবে। বা তোমরা যদি বাম দিকে -1 -2 -3 -4 দিয়ে যাও, তাও কোনো সমস্যা হবে না। তা আমাদের মূলত চিহ্নিত করতে হবে +5। তাহলে +5 মানে আমরা জানি হচ্ছে +5 হচ্ছে, যেহেতু 5টা প্লাসের, সেটা হচ্ছে ধনাত্মক। তাই দেখো একটু সমাধানের দিকে খেয়াল করো, আমি লিখছি সংখ্যা রেখার উপরে ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য 0 বিন্দুর ডান দিকে, যে কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম, 5 একক দূরে বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে +5 এর অবস্থান। দেখো আমি 0 থেকে আমি কি করছি, 1 +1 +2 +3 +4 +5 পর্যন্ত আমার এখানে আসছে, এই জায়গাতে আসছে। তখন দেখো 5 এর ঘরটা আমি কি করছি, এই জায়গাতে কিন্তু আমি এখানে বড়ট করে দিছি। বড়ট করে দেওয়ার কারণ কি, যেহেতু আমাদেরকে +5 চিহ্নিত করতে হবে, তাই আমি কিন্তু এই +5 আমি বুঝাই দিলাম যে এখানে হচ্ছে আমাদের +5 এর অবস্থান। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপর দেখো পরেরটার দিকে যদি খেয়াল করো, খ নাম্বারে, এই কথাগুলো আমি আর পড়বো না, এই কথাগুলো একইভাবে ওই যে উপরে যে কথাটা আমি লিখছি, এখানে মাইনাসের কথা লিখছি, তোমরা সেটা পড়ে নিবা, ঠিক আছে? দেখো এখানে -10 আছে, তাহলে -10, এবার আমরা কিন্তু তখন +5 ছিল প্রথমটাতে, এই জন্য আমরা কিন্তু +5 ছিল ডান দিকে গেছি, 0 থেকে ডান দিকে গেছি। যেহেতু এখন -10, তাহলে আমরা এটা কি করব, 0 থেকে বাম দিকে যাব। দেখো আমরা এখানে 0 নিলাম, এই যে মূল বিন্দু হচ্ছে আমাদের এটা 0, 0 থেকে দেখো -1 -2 -3 -4, এক কথায় -10 পর্যন্ত আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। যেহেতু -10 পর্যন্ত আমি কেন লিখলাম, তুমি চাইলে আরও লিখতে পারো, -11 দিতে পারো, -12 দিতে পারো, কিন্তু আমি 10 নিলাম যেহেতু আমার মানটা হচ্ছে -10 এর মান, অতএব এই জন্য আমি -10 পর্যন্ত নিয়েছি। আর দেখো যেহেতু আমাদের ধনাত্মক কোনো মান নেই, আমরা +1 +2 দিয়ে দিয়েছি, তুমি চাইলে এখানে আরও বাড়াতে পারো, আর না দিলেও কিন্তু তোমাদের হবে। 0 থেকে তোমরা যদি বাম দিকে -10 পর্যন্ত টাইনা নেও, তাও কিন্তু তোমার অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যেহেতু আমাদেরকে -10 চিহ্নিত করতে বলছে, তাই আমরা দেখো এই যে 0 আছে, এই 0 থেকে আমরা -10 পর্যন্ত যে আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমরা গোল চিহ্ন এখানে দিয়ে দিয়েছি, তার কারণ আমাদেরকে -10টাই কিন্তু চিহ্নিত করতে হবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। একইভাবে প্রতিটা অঙ্কই কিন্তু তোমরা করবা। তারপরে দেখো গ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে +8, তাহলে আমরা কি করব, ঠিক ওরকমভাবে সংখ্যা রেখা আঁকবো। দেখো আমরা সংখ্যা রেখা এঁকেছি, আঁকার পর আমরা কিন্তু কি করছি, এখানে দেখো এই জায়গাতে +8 যেহেতু আমার চিহ্নিত করতে হবে, তাইলে আমি এবার কি করছি, এই 0 থেকে, দেখো এই 0 থেকে আমি
8 পর্যন্ত নিয়েছি। 8 পর্যন্ত নিয়ে 8 এর যে জায়গাটা, এই জায়গাটা আমি একটা কী করেছি, এখানে একটা গাঢ় করে দাগ দিয়ে মানে বৃত্ত দিয়ে দিয়েছি, যাতে করে বুঝতে পারে যে আমার অবস্থানটা 8 মানে +8 এর অবস্থানটা হচ্ছে এখানে। ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। একইভাবে ক নাম্বারেরটা আমাদেরকে বলা হয়েছে, দেখো -1, এখানে বলা হয়েছে -1। গ নাম্বারের দিকে খেয়াল করো। তা আমি যদি একটু কী করি, একটু উপরে যাই একইভাবে, তো দেখো আমি একইভাবে আমরা সংখ্যা রেখাটা আঁকলাম। আঁকার পর আমরা কি করছি, মাইনাস, দেখো এখানে আমরা মধ্যবিন্দু কিন্তু 0 আমরা নিতেই হবে। তাহলে নেওয়ার পর দেখো এখানে আমি +1 +2 দিছি। তোমরা চাইলে এখানে দিতেও পারো, নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তো যেহেতু আমাদের -1 এর মানটা বের করতে হবে, তাহলে আমরা কি করব, বাম দিকে -1 -2 -3 তোমরা নিতে পারো। আমি কিন্তু এখানে -1 -2 পর্যন্ত নিয়েছি। দেখো যেহেতু আমাদের -1টা বের করতে হবে, এজন্য আমি -1 এর মধ্যে দেখো একটা গাঢ় করে বৃত্ত দিয়ে দিছি। তার কারণ আমি বুঝিয়ে দিলাম যে এখানে হচ্ছে -1 এর অবস্থান। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপর দেখো ও নাম্বারের মধ্যে কি বলা হয়েছে, ও নাম্বারের মধ্যে একইভাবে আমি একটা সংখ্যা রেখা এঁকেছি। যেহেতু আমার -6 আমাদেরকে দেখাতে হবে, তা আমি কিন্তু ও নাম্বারে -6 দেখিয়ে দিয়েছি। একটু খেয়াল করো, দেখো ও নাম্বারের দিকে একটু খেয়াল করতে হবে। তো আমার -6 এর মধ্যে কিন্তু আমি অবস্থানটা এখানে দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দিব। ঠিক আছে? অথবা তোমরা আমার ফেসবুক পেজের মধ্যে যেয়ে সরাসরি আমাকে মেসেজ করবা। আমি তোমাদেরকে প্রয়োজন হলে ভিডিও কলে তোমাদেরকে আমি ওই অঙ্কটা বুঝিয়ে দিব। এতে কোনো সন্দেহ নেই। যদি তোমাদের শিখার আগ্রহ থাকে, শুধুমাত্র আমাকে তোমরা মানে কমেন্ট করে জানাবা, বা তোমরা আমার ফেসবুক পেজে যাইয়া আমাকে মেসেজ করে জানালে আমি তোমাদেরকে সরাসরি ভিডিও কলে তোমাদের আমি সাপোর্ট করবো ইনশাআল্লাহ। তো দেখো 4 নম্বরের মধ্যে আসো। 4 নম্বরের মধ্যে আমাদেরকে কী বলা হয়েছে একটু খেয়াল করতে হবে। একদম ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এমনকি সহজ একটা অঙ্ক। দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে 4 নম্বরের মধ্যে যে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিচে দেওয়া হলো। এই জায়গাতে দেখো এখানে কোনো একদিনের মানে একদিনের 4টা স্থানের 4টা তাপমাত্রা আমাদেরকে দিয়ে দিছে। দেখো এই জায়গাতে ঢাকা, এই ঢাকার দিকে আছো, ঢাকার মধ্যে যখন ছিল যে তোমার 0°C থেকে উপরে হচ্ছে 30°C। তারপরে দেখো কাঠমান্ডু হচ্ছে 2°C। তারপরে দেখো শ্রীনগর হচ্ছে 5°C। তারপর রিয়াদ হচ্ছে 40°C। তাহলে দেখো এখানে শুধুমাত্র কী করছে, কয়েকটা জায়গার তাপমাত্রা তোমাকে দিয়ে দিছে। এবার আমাকে কয়েকটা ফাঁকা ঘর দিছে, দেখো ফাঁকা কলাম। এই ফাঁকা কলামে আমরা কি বসাবো, এই ফাঁকা কলামটাতে আমরা কি বসাবো, তাহলে দেখো উপরে এখানে একটু একটা জিনিস খেয়াল করো তো। এখানে বলছে 0°C এর উপরে 30°C, তাহলে উপরের কথা বলছে, তাহলে কি হবে +30°। ঠিক আছে? কী হবে, যেহেতু উপরে বলছে তাহলে সেটা কী হবে, এ ফাঁকা করে হবে +30°, অর্থাৎ +30 লিখে তার উপর ডিগ্রি দিয়ে দিবা। তারপর বলছে এখানে 0°C নিচে 2°C, অর্থাৎ আমরা লিখবো, এ ফাঁকা করে লিখবো আমরা হচ্ছে -2°C। ঠিক আছে? তা আমরা তাই লিখবো। তারপর দেখো শ্রীনগরের কথা বলছে যে 0°C নিচে 5°C, তাহলে এখানে আমরা কি লিখবো, -5°C। এখানে আমরা লিখবো -5°C ফাঁকা করে। তারপর দেখো রিয়াদের কথা বলছে 0°C এর উপরে 40°C, তাহলে আমরা উপরের কথা বলছে, তো আমরা লিখবো +40°C। ঠিক আছে? ফাঁকা করে আমরা এই জিনিসগুলো লিখে দিব। দেখো আমি নিচে তোমাদের জন্য এটা সমাধান করে রেখেছি, তোমরা খুব সুন্দর করে এটা এখান থেকে স্ক্রিনশট দিয়েও নিয়ে নিতে পারো। দেখো যেহেতু এখানে উপরের কথা বলছে, তাই আমরা লিখছি +30°C। দেখো যেহেতু এখানে নিচের কথা বলছে, তো আমরা লিখছি -2°C। তারপর দেখো শ্রীনগরের ক্ষেত্রে এখানে লিখছে নিচে মানে 0.C এর নিচে, সেলসিয়াসের নিচে 5°C, যেহেতু নিচে বলছে এজন্য আমরা লিখছি -5°C। তারপর দেখো এখানে উপরে বলছে, আমরা লিখছি +40°C। যেহেতু উপরে নিচে আমি তোমাদেরকে প্রথমে বুঝাইছি, উপরে গেলে সেটা ধনাত্মকের হয় মানে প্লাসের হয়, আর নিচে হলে সেটা মাইনাসের হয় অর্থাৎ ঋণাত্মকের হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলোতে চলে যাব। এবার দেখো খ নম্বরের অঙ্কটা কী রয়েছে, ওই যে আমাদের যে চার্টটা দিছে ওই চার্টের উপর ডিপেন্ড করে কিন্তু খ নম্বরের অঙ্কটা। দেখো এখানে বলছে খ নম্বরের মধ্যে যে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা
তাপমাত্রা দেখানো হয়েছে। দেখো নিচের সংখ্যা রেখার মধ্যে আমরা দেখছিলাম যে কোন জায়গায় কত তাপমাত্রা সেটা আমরা উপরে দেখেছিলাম। তো এবার আমরা এটাকে শুধুমাত্র একটা সংখ্যা রেখা দিয়ে দিছে। এই সংখ্যা রেখার উপর ডিপেন্ড করে আমাদেরকে 3টা প্রশ্ন দিছে, সৃজনশীল প্রশ্ন। আমরা এই 3টা প্রশ্নের সমাধান এখন করে ফেলবো ইনশাআল্লাহ ঝটপট। ঠিক আছে, দেখো এখানে 1 নম্বর আমাদেরকে বলা হয়েছে তাপমাত্রা অনুযায়ী উপর উল্লেখিত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় দেখাও। তাহলে দেখো এখানে এই যে 40 ছিল, 40-এর মধ্যে আমরা পেয়েছিলাম রিয়াদে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, প্লাস 40 ডিগ্রি, তো আমরা এটা পেয়ে গিয়েছি। অর্থাৎ 40 ডিগ্রি হচ্ছে রিয়াদের। তারপর দেখো আমরা ওই জায়গাতে পেয়েছিলাম কি তোমার -2টা আমরা কি পেয়েছিলাম, -2 আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম নিচে একটু দেখে নিই, কারণ আমার তো খেয়াল নেই, একটু নিচে দেখে নিই। দেখো এই জায়গাতে এখানে আমরা যা যা পেয়েছিলাম উপরে যা তোমাদেরকে বুঝাইলাম সেটা এখানে আমি লিখে দিচ্ছি। দেখো 1 নম্বরের মধ্যে যে আমরা 40 ডিগ্রিতে পেয়েছিলাম রিয়াদ। তারপরে দেখো 30 ডিগ্রিতে পেয়েছিলাম প্লাস ডিগ্রি, মানে উপরে বলছিল, তাহলে +30 যেটা ছিল সেটা হচ্ছে আমরা ঢাকা পেয়েছিলাম। তারপরে দেখো কাঠমান্ডু, মানে -2 ডিগ্রি সেলসিয়াস ছিল আমাদের কাঠমান্ডুতে। তারপরে দেখো -5 ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীনগর। ঠিক আছে, যেটা আমরা উপরে তোমাদেরকে দেখছি। জাস্ট তাপমাত্রাগুলা কোন জায়গায় কোনটা ছিল সেটা শুধুমাত্র আমরা চিহ্নিত করে তার নামগুলো আমরা দিয়ে দিলাম, জাস্ট চিহ্নিত করে দিলাম আর তার নামগুলো আমরা দিয়ে দিলাম। আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর 2 নম্বর আমাদেরকে বলা হয়েছে কি সেটা একটু আমরা দেখে আসি 2 নম্বর অঙ্কটা, তারপর আমরা সমাধান করব। দেখো এখানে বলছে কোন স্থানটিতে সবচেয়ে শীতল। আচ্ছা বলো তো এখানে কোন স্থানটিতে সবচেয়ে শীতল তোমরা মনে করো? যেখানে -5 ডিগ্রি আছে, যেখানে -5 ডিগ্রি আছে এটাই তো সবচেয়ে শীতল, তাই না? যেহেতু -2 আছে, আমরা দুইটা মাইনাসের আছে, একটা হচ্ছে -2, একটা হচ্ছে -5। তো সবচাইতে বড়, মানে সবচাইতে বড় সংখ্যা ঋণাত্মক যেটা হবে সেটাই ছোট, মনে রাখবা। তো 5 কিন্তু বড়, সেটা বড় সংখ্যা ঋণাত্মক, তাহলে এখানে এটা কিন্তু সবচাইতে কম। ঠিক আছে, তবে দেখো -2 এটা কিন্তু এই -5 থেকে বড়, -5 থেকে -2 বড়, যেহেতু মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে বলছে কোন স্থানটি সবচেয়ে শীতল। তো আমরা কিন্তু দুইটা মাইনাসের পেয়েছিলাম, -5 আর হচ্ছে -2। তাহলে এখানে যেহেতু সবচাইতে শীতল হচ্ছে -5, মনে রাখবা বিয়োগের ক্ষেত্রে মানে ঋণাত্মকের ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে ওইটাই সবচেয়ে ছোট সংখ্যা। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবা। তাহলে আমরা দেখতেছি -5, অতএব -5 যেই জায়গাটা ছিল, -5 ছিল আমাদের শ্রীনগর হচ্ছে সবচাইতে শীতল স্থান। দেখো আমি নিচে তোমাদের জন্য সেটা লিখে দিয়েছি, এই জায়গাতে খেয়াল করো, এই জায়গাতে লিখছি শ্রীনগর। দেখো 2 নম্বরে যে শ্রীনগর, কারণ ওই স্থানের তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস এবং তা সংখ্যারেখায় সর্ববামে। দেখো সংখ্যারেখায় সবচেয়ে বামে কিন্তু আমরা এটা পেয়েছি, মানে এটা সবচেয়ে ছোট, এই জন্য আমরা এটা সবচেয়ে মানে সবার বামে পেয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা 2 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার 3 নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে আসি উপরে, তারপর আমরা সমাধান করব। দেখো এখানে কি বলছে 3 নম্বরে, যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এর বেশি সে সকল স্থানের নাম লেখো। আমরা কিন্তু দেখেছিলাম 30 ডিগ্রি সেলসিয়াস ছিল ঢাকায়, ঠিক আছে, আর 40 ডিগ্রি সেলসিয়াস ছিল হচ্ছে রিয়াদে। তাহলে আমরা দুইটা নাম পেলাম, একটা হচ্ছে রিয়াদ আর একটা হচ্ছে ঢাকা। আমাদেরকে এখানে বলা হয়েছে যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তো 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি আমরা কি পেয়েছিলাম? 30 পেয়েছিলাম আর 40 পেয়েছিলাম। 30 পেয়েছিলাম হচ্ছে ঢাকা আর 40 পেয়েছিলাম হচ্ছে রিয়াদ, তাই না? আমরা কিন্তু তাই লিখে দিয়েছি। দেখো নিচে এই জায়গাতে আমি লিখছি 10 ডিগ্রি, এই জায়গায় একটু খেয়াল করো, 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার স্থানগুলো হলো ঢাকা এবং রিয়াদ। ঠিক আছে, আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পেরেছো, একদম সহজ। তারপরে দেখো 5 নম্বর অঙ্কগুলোতে কি বলছে আমাদেরকে, একদম সহজভাবে আমি তোমাদেরকে বলতেছি। 5 নম্বর অঙ্কগুলো একদম সহজ। বলছে আমাদেরকে নিচের প্রদত্ত সংখ্যা দ্বয়ের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। মনে করো এখানে দুইটা সংখ্যা আমাদেরকে দিয়ে দিছে ক নম্বরে, দেখো 2 এবং 9। আচ্ছা বলো তো এখানে আমরা মনে করো সংখ্যা রেখাটা দেখি না, এবার এখানে 2 আছে আর হচ্ছে 9 আছে, তোমার কি মনে হয় কোনটা তোমার মানে ডান দিকে হবে বলো তো? যেহেতু বড় সংখ্যা প্লাসের এইটা 9,
9 কিন্তু ডান দিকে হবে। কেন? কারণ এটা বড়। তুমি 1 থেকে 2 মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে যাও, তাহলে 9 কিন্তু মানে ডান দিকে যাবে। 2 থেকে 9 ডান দিকে যাবে, তাই না? তো এইজন্য লেখো, এই নিয়মটা তোমরা পড়ে নিবা। আমি নিয়মটা তোমাদের এই জায়গাতে লিখে দিয়েছিলাম, নিয়মটা তোমরা পড়ে নিবা এখানে। তো দেখো এই জায়গাতে তাহলে আমরা 2 সংখ্যা রেখায় দেখাইতে যাই। দেখো আমরা সংখ্যা রেখাটা আঁকলাম এখানে। আঁকার পর দেখো আমি 0 নিলাম। এই 0 থেকে যদি আমি গুনি, দেখো 1 2 3 4 5 এইভাবে 9 পর্যন্ত। দেখো 9 কিন্তু সবার সবচাইতে ডানে। যেহেতু 9 বড় সংখ্যা, এটা তো ডানেই যাবে, স্বাভাবিক কথা, হ্যাঁ? কারণ তোমরা 1 2 3 4 5 6 এভাবে লেখো, তাহলে এটা কিন্তু 9টা কিন্তু ডানেই যাবে। তাহলে আমাদেরকে বলা হয়েছে কি, যে নিচের সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত। তো আমরা লিখতে পারি যে সংখ্যা রেখাতে দেখা যায় 9 এর অবস্থান হলো 2 এর ডানে। অর্থাৎ 2 এর ডানে হচ্ছে 9 এর অবস্থান, 2 থেকে ডান দিকে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। একইভাবে এবার তোমরা বলো তো এটা কোন দিকে হবে। তাহলে সবচেয়ে এখানে যদি ডানের কথা বলো, আমরা জানি সবচেয়ে ছোট হচ্ছে -8। এখানে দুইটা দেওয়া আছে, -8 এবং -3 এবং -8। তাহলে দেখো তো এবার যদি আমি বাম দিকে লিখতে যাই, তাহলে -1, দেখো -1 লিখবো, -2 লিখবো, -3 লিখবো। তো সবচেয়ে ডানে কিন্তু -8 হবে, মানে ডানে হচ্ছে -3 হবে, যেহেতু 8 থেকে ডানে। ঠিক আছে? তো তোমার ডান হাতের দিকে নেও, 8 কিন্তু বামে, আর তার থেকে ডানে হচ্ছে -3। তো আমরা লিখতে পারি কি, যে সংখ্যা রেখায় দেখা যায়, এই জায়গাতে খেয়াল করো, আমরা লিখতে পারি যে সংখ্যা রেখায় দেখা যায় -3 এর অবস্থান -8 এর ডানে। ঠিক আছে? তাহলে আমরা এটা কিন্তু একদম সহজ কথা, হ্যাঁ? তারপর দেখো আমরা যে গয়ের মধ্যে যাই, সবচাইতে এখানে গয়ের দিকে খেয়াল করো, এখানে বলছে যে 0 থেকে মাইনাস, মানে 0 এবং -1। তো এখানে বলছে সংখ্যা রেখা 0 এবং -1 দুটি স্থাপন করার পর দেখো আমরা কি লিখছি, আমরা কিন্তু দেখতেছি যে 0 এই -1 থেকে 0 ডানে, তাই না? মানে তোমার এই জায়গাতে আমরা লিখছি, দেখো সংখ্যা রেখায় দেখা যায় 0 এর অবস্থান -1 এর ডানে। তাহলে আমরা দেখতেছি -1 থেকে 0 অবস্থান হচ্ছে ডানে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। একইভাবে এখানে দেখো এই জায়গাতে হবে কি, -11 থেকে 10 ডানে হবে। ঠিক আছে? যেহেতু 10 ধনাত্মক, এটা ডান দিকে যাবে। তো -11 এর অবস্থান হচ্ছে এই জায়গাটায়, এখানে যদি -11 এর অবস্থান থাকে, তার ডানে হচ্ছে অনেক ডানে, দেখো অনেক ডানে কিন্তু 10। তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যা রেখায় দেখা যায় 10 এর অবস্থান কি, -11 এর ডানে। একদম সহজ, তোমরা এগুলো সমাধান করতে পারবে আমি আশা করি। কারণ তোমরা এতই খারাপ না যে এই সহজ অঙ্কগুলো তোমরা পারবা না। আমি আশা করি তোমরা এটা পারবা। তা আমি আর বাকিগুলা কথা বলে সময় নষ্ট করতে চাই না। তো এটা বলেই দিই, যেহেতু এটা লাস্ট অঙ্ক। একটু খেয়াল করো, এখানে বলছে -6, খালি 6। তো বলো তো এবার -6 হচ্ছে বাম দিকে, কিন্তু আমরা জানি মাইনাসের সংখ্যাগুলো, মানে ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু বাম দিকে যায়। তাহলে -6 এই জায়গায়, তাহলে এখান থেকে অনেক ডানে, দেখো ওই যে জায়গাতে এই ডান দিকে হচ্ছে শুধু 6, মানে প্লাসের 6, যেটা ধনাত্মক। তাহলে আমরা লিখতে পারি কি, যে সংখ্যা রেখায় দেখা যায় 6 এর অবস্থান -6 এর ডানে। ঠিক আছে? একদম সহজ কিন্তু অঙ্কগুলা। আমি আশা করি তোমরা এই সহজ অঙ্কগুলা খুব সহজে সমাধান করতে পারবা। ঠিক আছে? এবার আমি চলে যাব তোমাদের এরপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলাতে। একটু খেয়াল করো। এরপরে এই জায়গাতে আমাদেরকে 6 নম্বরে কি বলা হয়েছে, বাকি 6 নম্বরের অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। 6 নম্বরের অঙ্কটা কি বলছে সেটা তোমরা আশা করি পারবা, যে -10 থেকে 1টা ডানে থাকবে। যেহেতু -10 এর অবস্থান হচ্ছে এই জায়গায়, এখান থেকে 1 এর অবস্থান হচ্ছে এখানে, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি যে সংখ্যা রেখায় আমরা কি দেখতে পাই, 1 এর অবস্থান -10 এর ডানে। ঠিক আছে? এটা সহজ কথা। এবার দেখো আমাদেরকে 6 নম্বরের অঙ্কগুলোতে কি বলছে একটু খেয়াল করো। বলছে কি, যে নিচের প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো এখানে বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে বলছে পূর্ণ সংখ্যাগুলো। তো দেখো আমাদেরকে ক নম্বরে কী দিয়েছে, আমি সরাসরি অঙ্কর মধ্যে চলে যাই। তোমরা নিয়মটা উপরে আমি নিয়মটা লিখে দিয়েছি, নিয়মটা তোমরা করে নিবা। দেখো এখানে বলছে 0 এবং -7। তো আমাদেরকে বলছে কি, যে আমাদের প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো, আমি আরেকটু তোমাদেরকে প্রশ্নটা বুঝে আসি। আমাদেরকে বলছে কি, ব্যাপারটা ভালো করে বুঝবা, যে নিচের প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোর
মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে বলছে, তাহলে মানের ঊর্ধ্বক্রমে আমাদেরকে সাজাইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে কী পেয়েছি একটু খেয়াল করো, এখানে আমাদেরকে ক নম্বরে দেওয়া হয়েছে যে 0 এবং -7, তো আমরা লিখছি দেখো সমাধান 0 এবং -7 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজাইছি। এবার দেখো 0 থেকে, দেখো 0 থেকে যদি আমরা সাজাই তাহলে -1 -2 -3 -4 -6 -7 -5 -6 -7 এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো তাই আমরা কিন্তু লিখছি দেখো, তো সবচেয়ে বড় হচ্ছে -1। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে ঋণাত্মক সংখ্যার যত বড় সংখ্যাই হোক তার যদি যে সংখ্যাটা সবচেয়ে বড় হবে ঋণাত্মকের সেটা হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে। তো দেখো আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, তাহলে সবচেয়ে বড় হচ্ছে -1, তারপরে -2 -3 -4 -5 -6 তারপরে -7, মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে গেলাম। এরকমভাবে তোমরা সাজিয়ে নিবা। দেখো এই জায়গাতেও কিন্তু তোমাদের একইভাবে তোমরা খ নাম্বার দিকে খেয়াল করো, খ নাম্বার আমাদেরকে দিয়েছে -4 এবং 4 বলছে কি, এবার সমাধানটা খেয়াল করো, -4 এবং 4 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যা মানে ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে এবার তুমি সাজাও, এখান থেকে তুমি সাজাও, মনে করো আমি লিখবো 1 2 3, এটা হচ্ছে প্লাস, এটা কিন্তু অনেক আগে চলে যাবে, তো তুমি বিয়োগের থেকে সাজাও না, তাহলে -1 -2 -3 তারপরে কিন্তু -4, ঠিক আছে, তারপরে কিন্তু -4। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। একইভাবে গ নাম্বারের অঙ্কটার দিকেও খেয়াল করো, গ নাম্বারেও আমাদেরকে তাই বলেছে যে -4 এবং -15, তাহলে দেখো -4 এবং -15, তাহলে এই জায়গাতে আমরা কী লিখবো, ওই একইভাবে আমরা লিখবো যে -4 থেকে এবার আমরা গণবো, যেহেতু আমার -4 দিছে, তো -4 পরে দেখো -5 -6 -7 -8 -9 এরকমভাবে সবচেয়ে ছোট হচ্ছে -15, ঠিক আছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজাইছি, অর্থাৎ আমি তোমাদেরকে বারবার বলি যে যত বড় সংখ্যা হবে যেটা যদি মাইনাসের হয় তাহলে সেটা সবচেয়ে ছোট সংখ্যা। অর্থাৎ দেখো এখানে তার উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলি, এখানে -5 বড় আর -7 কিন্তু ছোট, ঠিক আছে। তাহলে দেখো এখানে -7 বড়, -8 ছোট, -8 বড়, -9 ছোট, মানে তুলনামূলকভাবে আর কি। একইভাবে তোমরা গ নাম্বার অঙ্কটাও এভাবে সমাধান করবা। তো আমি গ নাম্বার অঙ্কটা বলে দিচ্ছি যেহেতু শেষ অঙ্ক। একইভাবে দেখো -23 পরে তুমি 2 গণো, তাহলে -23 পরে গণো, এখানে বলছে -23 যদি হয় জায়গাতে লেখো, একটু আমি এখানে লিখে দিচ্ছি দেখো, -30 এবং -23 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানে ঊর্ধ্বক্রমে সাজানো হলে এই কথাটা কিন্তু তোমরা সবগুলোতে লিখবা। এখানে আমি দেখো যেহেতু -23 কথা বলছে, তো -23 পরে কিন্তু 24, তো আমরা লিখছি দেখো 24 25 26 27 28 29 আমরা কিন্তু মানে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, ঠিক আছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 7 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করবো। তো 7 নম্বর অঙ্কের মধ্যে কী বলা হয়েছে একটু খেয়াল করো, এখানে কী বলা হয়েছে 7 নম্বরের মধ্যে জায়গাতে বলছে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। অর্থাৎ -20 হতে বড়, তো দেখো -20 হতে বড় দিয়ে আমরা লিখি -19, ঠিক আছে। তারপর দেখো -18, তারপরে দেখো -17, তারপরে দেখো তোমার -16, তারপরে দেখো -15, তারপরে দেখো -14, অর্থাৎ তুমি 4টা কেন, এখানে অনেক লিখতে পারবা তুমি, ঠিক আছে। তো এখানে যেহেতু 4টার কথা বলছে আমরা তাই লিখছি, কারণ দেখো এই জায়গাতে আমি লিখছি -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখা হলো, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হলো কি, এই যে -19 -18 -17 -16, মানে আরও তুমি যদি লিখতে বলে যে আরও বলে যে -15 -14 -30 13 -12 -11 -10 এগুলা কিন্তু সবগুলাই হচ্ছে -20 হতে বড়, ঠিক আছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার খ নাম্বারের দিকে খেয়াল করো, খ নাম্বারে আমাদেরকে কী বলা হয়েছে, খ নাম্বারে একইভাবে বলছে দেখো -10 হতে ছোট 4টি ঋণাত্মক সংখ্যা বের করতে বলছে, তাহলে -11 লেখো, -10 থেকে ছোট কথা বলছে, তাহলে -11 -12 মানে ছোটোর অভাব নাই, তুমি যত যাবা ততই ছোট, ঠিক আছে। এইভাবে তো দেখো -11 -12 -13 -14 -15 লিখতে পারো, -16 লিখতে পারো, -17 লিখতে পারো, এগুলো কিন্তু ছোট। কেন? আমরা জানি যত বড় সংখ্যা হবে তার সামনে ঋণাত্মক, মানে যদি ওই সংখ্যাটা ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাসের হয় তাহলে সেটা কিন্তু সবচেয়ে ছোট। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপরে গ নাম্বারে কী বলছে দেখো, গ নাম্বারটাকে একটু খেয়াল করো। গ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে যে এখানে -10 এবং
ও -5 মধ্যবর্তী 4টি ঋণাত্মক সংখ্যা লেখো। তো 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে একদম সহজ। তুমি যদি লেখো, দেখো -10 এর আগে হচ্ছে -9, -8, -7, -6। তাহলে দেখো এই -10 এবং -5 এর মধ্যে কিন্তু এই সংখ্যাগুলো রয়েছে, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার 8 নম্বরের অঙ্কগুলো দেখো। 8 নম্বরে কি বলা হয়েছে, একদম সহজভাবে চিন্তা করবা, একদম সহজ একটা অধ্যায়, তোমরা সহজে সেটা পারবা। দেখো 8 নম্বরে বলা হয়েছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লিখো। অতএব সত্য মিথ্যা। এখানে দেখো, এখানে ক নম্বরে কি বলছে, সংখ্যা রেখায় -10 এর ডানে -8। এটা কি সঠিক? অবশ্যই সঠিক। তোমরা যদি সংখ্যা রেখা আঁকো, মনে করো সংখ্যা রেখা আমি আঁকলাম, এখানে আমি অবস্থান নিলাম 0। তো 1 2 3 4 5 6 7 8। দেখো তাহলে আমাদের এখানে বলছে -10, তাহলে আমি 10 পর্যন্ত নেই, জায়গাতে 8 দাগ দিই। 8 না 9 10, অর্থাৎ 10 পর্যন্ত আমরা নিলাম। এবার আমরা দেখব, এখানে বলছে সংখ্যা রেখা -10 এর ডানে -8। তাহলে এটা অবশ্যই সত্য। তাহলে -10 দেখো, এবার তুমি যদি একটু এখান থেকে নেও, এখানে -1 লিখো, -2 লিখো, -3 লিখো। এবার যদি তুমি লেখো, মনে করো এটা হচ্ছে -10, মনে করো তুমি বাকিগুলো লেখলা, এটা হচ্ছে -10। তাহলে -10 যদি হয়, দেখো 2 করে এখানে হবে -8। তাহলে দেখো এটা অবশ্যই -10 থেকে ডানে অবস্থিত -8। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই সত্য। ঠিক আছে, যেহেতু -10টা হচ্ছে মানে কি -8 থেকে ছোট, তাহলে বোঝা গেল কি প্রথমে -8 লিখতে হবে, তারপরে কিন্তু -10 লিখতে হবে। তাহলে এটা বামে পড়ে যাবে আর তার ডানে 8 হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা লিখতে পারি এটা হচ্ছে সত্য। তার সত্যটা আমরা এখানে দিয়ে বুঝিয়ে দিয়েছি, এটা সত্য। ঠিক আছে, দেখো জায়গাতে আমি লিখছি সংখ্যা রেখায় -10 এর ডানে -8। ঠিক আছে, আশা করি তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর খ নম্বরের মধ্যে কি বলছে দেখো, একইভাবে প্রতিটা অঙ্ক করবা। বলছে সংখ্যা রেখায় -16 এর ডানে -17। কখনোই না, তার কারণ -17 কিন্তু ছোট, -60 থেকে -70 ছোট। যেহেতু -60 থেকে -70 ছোট, তা সেহেতু আমাদের এটা কি হবে, এই অবশ্যই -70 থেকে -60 ডানে হবে। এজন্য আমি লিখছি, দেখো সংখ্যা রেখায় -60 এর ডানে হচ্ছে -70। ঠিক আছে, তাহলে -60 হচ্ছে -70 ডানে। ঠিক আছে, একইভাবে যে তোমরা এখানে শুদ্ধ করতে বলছো, শুদ্ধ হচ্ছে সংখ্যা রেখায় -16 এর বামে -17, যেহেতু এটা ছোট, বামে চলে যাবে। এরকমভাবে প্রত্যেকটাই কিন্তু তোমরা এভাবে করে নিবা। গ নম্বরের মধ্যে কি বলছে দেখো, গ নম্বরে আমাদেরকে বলা হয়েছে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। এটা মিথ্যা। কেন? কারণ সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1। তাহলে -1 হচ্ছে সবচেয়ে বড়, কারণ তারপরে কিন্তু আর মাইনাস দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সবচেয়ে বড় হচ্ছে -1। ঠিক আছে, সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কি -1। অর্থাৎ দেখো এখানে আমি লিখছি সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা হচ্ছে মিথ্যা। এটা কি, এই কথাটা মিথ্যা। শুদ্ধ হচ্ছে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, যেহেতু তারপরে আর কোনো ঋণাত্মক সংখ্যা লেখার সুযোগ নেই। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপর দেখো এখানে বলছে, গ নাম্বার দিকে খেয়াল করো, যে -20 এর চেয়ে -26 বড়। এটা কি সম্ভব? কারণ আমি তোমাদেরকে কি বলছিলাম বলো তো, যে যত বড় সংখ্যা হবে তার পূর্বে যদি মাইনাস থাকে, অথবা সেটা যদি ঋণাত্মকের হয়, তাহলে সেটা ছোট। তাহলে বোঝা গেল কি এখানে, এই যে -20 সবচেয়ে বড়, আর এটা হচ্ছে -26, এটা কিন্তু ছোট। তাহলে বোঝা গেল কি, এখানে বলছে আমাদেরকে -20 এর চেয়ে -26 বড়। তাহলে এটা মিথ্যা, কারণ আমরা জানি হচ্ছে -20 এটা বড়। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমি লিখছি, দেখো -20 এর চেয়ে -16 বড়, এটা হচ্ছে কি মিথ্যা। তাহলে এই জায়গাতে আমি শুদ্ধ লিখছি হচ্ছে -20 এর চেয়ে -26 ছোট। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কগুলো একদম সহজ ছিল, তাই না? তো আমি আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ এই অঙ্কগুলো না বুঝে থাকো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই অঙ্ক নিয়ে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে তোমরা আমাকে করবা। আমি আশা করি তোমাদের আমি সঠিক তথ্যগুলা দিয়ে সহায়তা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।